কুহু যে ফ্ল্যাটে থাকতো সেটা তো এখন থেকে ফাঁকাই থাকবে। আমি ওই ফ্ল্যাটেই উঠতে চাই। যেহেতু একটা চাকরির ব্যবস্থা হয়েছে, সেহেতু আলাদা ফ্ল্যাটে থাকার সামর্থ্য হয়েছে আমার। আমি আর তোমার মেয়ের কাছে দৃষ্টিকে রাখতে চাই না। নিহান, তোমরা চাইলে এখানেই থাকতে পারবে। কেন অযথা অন্য ফ্ল্যাটে যেতে চাচ্ছ? এখানে থাকলে অন্তত ফ্ল্যাট ভাড়া বাঁচবে তোমার, আরও অনেক খরচই বাঁচবে। নানু ভাই, এখানেই থাকো দৃষ্টি সোনাকে নিয়ে। তোমার মায়ের জন্য আমাদের সঙ্গে সম্পর্ক ছেদ করো না তুমি। অনুনয় ঝরল বৃদ্ধার গলায়। দিদুনের কথা শুনে তার দিকে এগিয়ে গেল নিহান। হাঁটু গেড়ে বসলো দিদুনের কাছে, কাতর গলায় বলল, এমন কথা বলো না দিদুন। তোমাদের সাথে সম্পর্ক শেষ করার কথা ভাবতেই পারি না। আমি আমি শুধু দৃষ্টিকে নিরাপত্তা দিতে চাই। এখানে থাকলে আম্মুর মনে অহংকার থেকেই যাবে। সে ভাববে আমি তোমাদের ছাড়া অচল। এর প্রভাব দৃষ্টির উপরে পড়বে। ওকে সারা জীবন আম্মুর কাছে ছোট হয়ে থাকতে হবে। আমি সেটা চাই না দিদুন। ঠিক আছে, তাহমিদ দাদু ভাইয়ের সঙ্গে কথা বলে কুকুর ফ্ল্যাটে ওঠার ব্যবস্থা কর। তবে আমাকে তোমার কথা দিতে হবে, প্রতি সপ্তাহে আমার কাছে আসবে তুমি। আসবে তো? আসবো দিদুন। তোমরা ছাড়া দৃষ্টির আর কে আছে বলো? আমারও বা কে আছে বলো? নিহান হঠাৎই কেঁদে ফেলল। নিহানকে কাঁদতে দেখে সকলের চোখের কোণে পানি জমল। কতটা কষ্ট পেলে একটা ছেলে কাঁদতে পারে সেটা ভেবেই সকলে নিহানকে বুকে টেনে নিল। একটা কথা বলবো, রাগ করবে না তো? কুহু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। কুহুর ভীত চোখ দেখে তাহমিদ থমকায়, বুকে জড়িয়ে নেয় তার ভীত হরিণীকে। গলায় আবেগ ঢেলে বলল, আমাকে কিছু বলতে চাইলে কখনো অনুমতি নেবে না। যখন যেটা বলার প্রয়োজন সোজা সাপটা বলে দেবে। আমাদের সম্পর্ক এখন আর কোনো অনুমতির মধ্যে সীমাবদ্ধ নেই। অনুমতি চেয়ে আমাদের সম্পর্ককে কখনোই ছোট করবে না। মনে থাকবে বউ? থাকবে। তাহমিদের মুখে বউ ডাক শুনে কুহুর বুকের ভেতর ছলকে ওঠে। খুশিতে ওর দম বন্ধ হয়ে আসে। এবার বলুন মহারানী, কি বলতে চান? তাহমিদ চুপ করে কুহুর গালে চুমু দিয়ে বলল। কুহু তাহমিদের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কিছুক্ষণ নীরব থাকলো। ও কথা বলার প্রস্তুতি নিচ্ছে। খানিকক্ষণ পর ধীর গলায় বলল, আমরা সবাই জানি বড়মা কেমন, তাই বলে তাকে আমরা দূরে সরিয়ে দিতে পারি না। আপনারা বড়মাকে দূরে সরিয়ে দেবেন না। শুনলাম দিদুন নাকি বড়মাকে ত্যাগ করতে চান। এটা তাকে করতে দেবেন না। গতকাল থেকে বড়মা ভীষণ কষ্ট পাচ্ছে। আর তাছাড়া চাচার কানে যদি এসব কথা যায়, তবে চাচা বড়মাকে হয়তো ছেড়েই দেবে। হয়তো বলছি কেন, সত্যি চাচা বড়মাকে ছেড়ে দেবে। আবার আমরা হয়তো চাচাকেও হারিয়ে ফেলবো। বড়মার কালকের আচরণের কথা শুনলে চাচা সত্যিই বাঁচবেন না। সে লজ্জায় অপমানেই মরে যাবে। বাবা মাকে হারিয়ে আমরা 3 ভাই বোন চাচাকে আঁকড়ে ধরেছি। সেই চাচাও যদি আমাদের ছেড়ে চলে যায়, তবে আমরা কিভাবে থাকবো বলুন? আরেকটা কথা ভাবুন একবার। আনান ভাই আর পড়াশোনা এখনো শেষ হয়নি। নিজের পরিবারের মধ্যে অশান্তি থাকলে যে কেউ ওই পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। আনান ভাইয়াও তাই। আমাদের একটা ভুল সিদ্ধান্তে হয়তো ভাইয়ার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আবার দৃষ্টির কথাটা একবার ভাবুন। নিহান ভাইয়া আলাদা ফ্ল্যাটে চলে যেতে চায়, এজন্য লোকজন দৃষ্টিকেই দায়ী করবে। এর সবকিছুর সমাধান আপনার হাতেই আছে। আপনি দিদুনকে বললে দিদুন আপনার কথা ফেলতে পারবেন না। বাড়ির প্রত্যেকেই আপনার কথা শোনে। আপনি তাদেরকে বলুন বড়মাকে ক্ষমা করে দিতে। প্লিজ, বড়মার সংসার ভেঙে যেতে দেবেন না। কুহু ফুপিয়ে কেঁদে উঠল। কুহুকে কাঁদতে দেখে হকচকিয়ে গেল তাহমিদ। কুহুকে শক্ত করে বুকের ভেতর জড়িয়ে নিল। খেয়ে না জান পাখি, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না। আমি দিদুনকে বলবো, আজকেই বলবো। এবার কান্না থামাও। কুহু কান্না থামিয়ে চোখ বন্ধ করে তাহমিদের বুকে আছে। ওর গতকাল থেকে সত্যি ভয় হচ্ছিল। আদনান ভাইয়া কষ্ট পাচ্ছে, অথচ সে কাউকে কিচ্ছুটি বুঝতে দিচ্ছে না।
সেটা কুহুর জন্য আরও চিন্তার। হয়তো আনান ভাইয়া কাউকে কোনো কিছুই বলবে না, কিন্তু তিলে তিলে নিজেকে শেষ করে দিবে, যেটা কুহু সহ্য করতে পারবে না। বউ, আমি দুজনকে বলে সব কিছু ঠিক করে দেব, কিন্তু নিহানের সিদ্ধান্তকে অসম্মান করতে পারবো না। ওকে নতুন ফ্ল্যাটে যেতে বাধা দিব না। বাধা দেওয়া আমার উচিতও হবে না। আবার ফুপুকেও বোঝাতে হবে সে অন্যায় করেছে। নিহান কিছুদিন ফুপুর থেকে দূরে থাকলেই ফুপু নিজের ভুল বুঝতে পারবে, দৃষ্টিকে মন থেকে মেনেও নেবে। তোমার কথা রাখতে আমি সবকিছুই করব, কিন্তু এর মাঝে ফুপুকে শাস্তিও পেতে হবে। তাহমিদের কথায় কুহু আশাহত চোখে তাকাতলো, সেটা তাহমিদের নজরে পড়ে গেল। তাই তাহমিদ আবারও কথা বলল। মন খারাপ করেছো? আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। প্রমাণ থাকার পরও এবার যদি আমরা ফুপুকে ছেড়ে দেই, তবে ফুপু যে ভবিষ্যতে তোমাদের সঙ্গে আরো খারাপ কিছু করবে না তার নিশ্চয়তা দিতে পারবে না কেউই। তোমার কথা না হয় বাদ দিলাম, দৃষ্টির কথা চিন্তা করো। তুমি আমার কাছে থাকবে, কিন্তু দৃষ্টি, ওকে তো সেই ফুপুর সংসারে গিয়েই থাকতে হবে। তখন যদি ফুপু দৃষ্টির কোনো ক্ষতি করে দেয়, তুমি পারবে আটকাতে? তাই ফুপুর শাস্তির প্রয়োজন আছে। তবে ফুপা কিছুই না জানিয়ে যা করার করতে হবে। এবার কুহুর বোধগম্য হলো ও তাহমিদের কথায় সাই জানালো। আচ্ছা বাবু, তুমি কি জীবনেও বদলাবে না? কিভাবে পারলে এতে মেয়ে দুটোকে এই কথাগুলো বলতে? তার উপর একজন তোমার ছেলের বউ আর একজন তোমার ভাইয়ের ছেলের বউ, দুজনেই তোমার আপন। ছেলেদের বউ হওয়ার আগে ওরা তোমার দেবরের মেয়ে। তোমার দেবর বেঁচে থাকতে তার সঙ্গে তোমার সম্পর্ক কিন্তু খারাপ ছিল না, তবে এখন কেন ওদের অবহেলা করো? তুমি কি ভেবেছিলে নিহান সারা জীবন তোমার বাধ্য ছেলে ছিল বলে বিয়ের পরেও সেরকমই থাকবে? এটা ভেবে থাকলে ভুল করছো তুমি। নিহানের চোখে দৃষ্টির জন্য ভালোবাসা দেখেছি আমি, আর সেই ভালোবাসার জন্য তোমাকে ছাড়তে দুবারও ভাববে না সে, এটাও বুঝতে পেরেছিলাম। আর সেটা কালকেই প্রমাণও হয়ে গেল। ওর চোখে তুমি নিজেকে নিচে নামিয়ে ফেলেছো, এটা কি বুঝতে পারছো? তোমার আবার নিহানের চোখে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে, নিজেকে ওর প্রিয় করে তুলতে, নিজের যোগ্যতা প্রমাণ করতে কতটা কষ্ট করতে হবে জানো? আমি তোমার ছোট হয়েও যদি এত কিছু বুঝতে পারি, তবে তুমি কেন বুঝো না ফুপু? তুমি আমাদের একটাই ফুপু, তোমাকে কেন আমরা বুঝাতে আসবো? উল্টো তুমিই আমাদের সংসারের নিয়মকানুন শেখাবে, কিন্তু সেটা তুমি কখনোই করনি। বরং আমরাই সবসময় তোমাকে নিয়ে চিন্তায় থেকেছি। বাড়ির সবাই তোমার এমন কর্মকাণ্ডে কতটা কষ্ট পাচ্ছে জানো? দিদুনের দিকে তাকানো যাচ্ছে না। এই বয়সে দিদুন এত বড় আঘাত কিভাবে সামাল দেবে ভেবে পাচ্ছি না আমরা। তুমি যে কুহুকে কত কথাগুলো বলেছো, সেটাকে চাচি তাহমেদ ভাবে নিবে, সেটা কেন ভাবলে না ফুপু? চাচি লজ্জায় কুহুর সামনে যেতে পারছে না। যে চাচি তোমাকে নিজের বোনের আসন দিয়েছিল, তার ছেলের বউকে কেন তুমি অপমান করলে ফুপু? একে একে অনেকগুলো প্রশ্ন রাখি আক্তারকে করলো দুটি। ওর পাশে সুপ্তি মন খারাপ করে বসে আছে। ফুপুর এই ধরনের কথাবার্তা শুনে ও খুব কষ্ট পেয়েছে, তবে মায়ের মতো সহনশীল হওয়ায় ফুপুকে কিছুই বলল না। কিন্তু দুটি সম্পূর্ণ ব্যতিক্রম। ওকে দেখে কেউই বলবে না ও আফরোজা নাজনীনের মেয়ে। বাবার বাড়িতে থাকতেও সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, শ্বশুর বাড়িতেও সেটাই করে, কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। দুটির কথাগুলো শুনে মাথা নিচু করলো রাখি আক্তার। তার কাছে দুটির প্রশ্নের কোনো উত্তর নেই। কথা বলছো না কেন ফুপু? যখন কুহুর বাবা মার টাকা ছিল, ঢাকায় বাড়ি গাড়ি ছিল, তখন তো তাদের প্রশংসা করে মুখ দিয়ে ফেনা তুলতে। যেই তারা মরে গেল, তাদের সব কিছু কুহুর বাবার ব্যবসায়িক পার্টনার নিজের নামে করে নিল, তখন ওরা তোমার কাছে খারাপ হয়ে গেল? টাকায় কি সব? কখনো না। টাকা কখনো মানুষকে মাপার চাবিকাঠি হতে পারে না। তুমি যে অর্থ সম্পদের বড়াই করো, সেটাও কিন্তু চিরস্থায়ী নয় ফুপু। অর্থ কখনোই চিরস্থায়ী হয় না। তাই আবারও বলছি, নিজেকে শোধরাও, এবং সেটা তোমার নিজের ভালোর জন্য। তোমার কাছে তোমার ছেলেরা যতটা প্রিয়, ঠিক তেমনই ওদের কাছে ওদের বউরা ততটাই আপন। ওরা যেমন তোমাকে আঁকড়ে বাঁচতে চায়, ঠিক তেমনই নিজের স্ত্রীর সম্মান রক্ষার্থে পুরো দুনিয়ার বিপক্ষেও যেতে পারে। তাই ছেলেদের অবহেলা পেতে না চাইলে নিজের আমল পরিবর্তন করো, দেখবে ওরা তোমাকে মাথায় তুলে রাখবে, তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারবে না। রাখি আক্তারকে চুপচাপ থাকতে দেখে আবারও কথাগুলো বলল দুটি। দুটির কথা শুনে এবার কেঁদে ফেলল রাখি আক্তার। কিছুই বলল না সে। শোন রাখি, কুহুর অনুরোধে তোমাকে এই বাড়িতে আসবার অনুমতি দিয়েছি আমরা, নয়তো আমি চেয়েছিলাম এই বাড়িতে যেন তোমার পা কোনো দিনও না পড়ে। আমি মনে করি তোমার মতো মেয়েকে পেটে ধরে আমার গর্ব দূষিত হয়ে গেছে। এই দূষিত গর্বকে শোধন করবার একটাই উপায়, তোমাকে ত্যাগ করা। যেটা করতে রাজি ছিলাম আমি, কিন্তু কুহু সব কিছু উলটপালট করে দিল। সে চায় না তোমাকে ত্যাগ করি আমি।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সঙ্গে আমরা সম্পর্ক রাখবো ঠিকই, কিন্তু তুমি আমাকে আম্মা বলে ডাকতে পারবে না। তোমার মতো সন্তানের মুখে আম্মা ডাক শুনে মরতে চাই না আমি। আর হ্যাঁ, নিহান দৃষ্টিকে নিয়ে আলাদা বাসায় থাকবে। ওর ইচ্ছে হলেও আমাদের বাসায় যাবে, ইচ্ছে না হলে যাবে না। তুমি ওকে জোর করতে পারবে না, কারণ সেই অধিকার হারিয়েছো তুমি। আমার কথা শেষ হয়েছে, এবার তুমি যেতে পারো। আয়েশা সালেহা কঠোর গলায় কথাগুলো বললেন। আম্মা, এত কঠিন শাস্তি আমাকে দেবেন না। আমি ভুল করেছি আম্মা। প্রয়োজনে আমি দৃষ্টি কুহু দুজনের কাছেই ক্ষমা চাইব। আপনি বললে ওদের পা ধরে ক্ষমা চাইব আমি। তবু আমাকে আম্মা ডাকার অধিকার থেকে বঞ্চিত করবেন না। হাউমাউ করে কেঁদে উঠল রাখি আক্তার। ওরা দুই বোন তো, আর তোমার মতো নয়। তুমি ক্ষমা না চাইতেই ওরা তোমাকে ক্ষমা করে দিয়েছে, নয়তো কুহু তোমার হয়ে সুপারিশ করতো না। তাই বলছি কি, অযথা ওদের কাছে ক্ষমা চাইতে যেও না। তুমি ওদের পায়ে মাথা ঠুকে মরলেও আমাকে আম্মা ডাকার অধিকার তোমাকে দেব না। শেষবারের মতো বলছি, আমাকে আম্মা ডেকে নিজের পায়ে কুড়াল মেরো না। কারণ তোমার মুখে আম্মা ডাক শুনে আমার রাগ হলে তোমাকে চিরতরে এই বাড়িতে আসতে নিষেধ করতে পারি। সেটা নিশ্চয়ই তোমার জন্য ভালো হবে না। তাই নিজের ভালো চাইলে আমার কথা মেনে নাও। এবার এবার তুমি যেতে পারো। তোমার মতো নিকৃষ্ট মনের মানুষের সঙ্গে কথা বলতে রুচিতে বাচ্ছে আমার। আয়েশা সালেহা মুখ ঘুরিয়ে নিলেন। বাধ্য হয়ে রাখি আক্তার আম্মার রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। রাখি আক্তার অকুল পাথরে হাবুডুবু খাচ্ছে। ভাবিরা কেউই তার সঙ্গে মন খুলে কথা বলছে না। তাহমিদ তো তার আশেপাশে ভিড়ছে না। দৃষ্টিকেও কাল থেকে দেখেনি সে। যে মেজভাবি তার সঙ্গে হাসি মুখ ছাড়া কথা বলেনি, সেই মেজভাবিও গতকাল থেকে তার সঙ্গে একটা কথাও বলেনি। কষ্টে রাখি আক্তারের বুক ফেটে যাচ্ছে। সে সিদ্ধান্ত নিয়েছে ভাইয়া ভাবিদের কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। অতীতে যা করেছে সব কিছুর জন্যই সবার কাছে ক্ষমা চাইবে সে। নিজেকে শুধরে নেবে। আপনজনের ব্যথিত বদন সে আর দেখতে চায় না। নিয়াজ মাহমুদ ছেলের কাছে জানতে চাইলেন নিহানের নতুন ফ্ল্যাটে ওঠার কথা শুনে তিনি চমকেছেন। তাই তিনি নিহানকে আড়ালে ডেকে কথাগুলো জিজ্ঞেস করলেন। আমি কাউকে অপমান বা অসম্মান করার জন্য সিদ্ধান্তটা নিইনি আব্বু। আমি জানি এই বাড়ির মানুষের মন মানসিকতা কেমন। এখানে থাকলে তারা আমাদের মাথায় তুলে রাখবে। কিন্তু আমি সর্বপ্রথমে তোমার সম্মানটাই দেখব আব্বু। আমি দৃষ্টিকে নিয়ে এখানে দিনের পর দিন থাকতে গিয়ে তোমাদের সবার সামনে ছোট করতে চাই না, আর সেই কারণেই সিদ্ধান্তটা নিয়েছি। নিহান একদিক থেকে সত্য কথাই বলেছে। ও যদি সেদিন মামা মামিদের সামনেই কথাগুলো বলতো তবে তারা কষ্ট পেতেন। নিহান তাদেরকে কষ্ট দিতে চায় না, তাই সেদিন শুধু মায়ের কারণটাই তুলে ধরেছিল। ছেলের কথা শুনে হাসলেন নিয়াজ মাহমুদ। নিহানের নতুন ফ্ল্যাটে ওঠার কথা শুনে তিনি খুব খুশি হয়েছিলেন। তিনি সবসময় চান নিহান আর দৃষ্টির সুখের সংসার হোক, যেটা রাখির কাছে থাকলে সম্ভব নয়। কিন্তু তার ভেতরটা খচখচ করছিল। সে কারণেই তিনি নিহানকে কথাগুলো জিজ্ঞেস করেছিলেন। আব্বু, কুহু যে ফ্ল্যাটে থাকতো সেখানে উঠতে চাচ্ছি। ওখানে তো চলার মতো ফার্নিচার সহ সব কিছুই আছে, তাই নতুনভাবে কেনাকাটা করতে হবে না। পরে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে কিনে নিব। আগামীকাল চাকরিতে জয়েন দিব। প্রথম দিন এখান থেকে অফিসে যাব।
কালকে অফিসে যাওয়ার পর তোমরা দৃষ্টিকে নিয়ে ফ্ল্যাটে চলে যেও। একটা কথা বলবো? বল। তুমি এই 3 দিনের মধ্যেই কেমন পাল্টে গেছো। সব সময় মুখ ভার করে থাকো, আমার সঙ্গেও ঠিকমতো কথা বলো না, আগের মতো হাসো না, ঠিকমতো খাওয়া দাওয়া করছো না। তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। দৃষ্টি নিহান দাঁড়িয়ে আছে বেলকনিতে। এক ফালি চাঁদের আলো এসে ছুঁয়ে দিয়েছে দুজনের অঙ্গ, যেন আলোর বন্যায় স্নান করছে একজোড়া কপত কপতি। দৃষ্টির কথা শুনে ওর দিকে তাকায় নিহান। চাঁদের আলো শরীরে এসে পড়ায় মেয়েটাকে কি অপূর্বই না লাগছে। নিহান যখন ভাবে এই মেয়েটা ওর জীবনসঙ্গী, তখন কোনো এক অজানা আবেশে ছেয়ে যায় ওর মন। এই মুহূর্তেও ঠিক সেই অনুভূতি হচ্ছে নিহানের। সে একটু হেসে দৃষ্টিকে নিজের সাথে জড়িয়ে নিল। মলিন হেসে বলল, হাসার মতো পরিস্থিতিতে রেখেছে আমাকে আম্মু। তুই বল, সন্তান হয়ে নিজের মায়ের মুখে এ ধরনের কথা শুনে আমার কেমন লেগেছিল ভাবতে পারিস তুই? মরে যেতে ইচ্ছে করছিল আমার। এমন কথা বলো না। তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো তুমিই বলো। আর কখনো এমন অলক্ষণে কথা বলবে না। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। বড় মা একদিন ঠিকই নিজেকে বদলাবে। নিহানের শেষের কথা শুনে দৃষ্টির ভেতরটা কেঁপে উঠল। ও কাঁপা কাঁপা গলায় নিহানকে ধমকে দিল, সে একদিন কবে আসবে সেটা আমার জানা নেই, তবে কবে যদি সেদিন আসে তবে অতীতের আম্মুর আম্মুর কথাগুলো আমি কোনো দিনও ভুলতে পারবো না, আর তাকে কখনো মন থেকে মেনে নিতে পারবো না আমি। দৃঢ় শোনালো নিহানের গলা। তুমি কি পাগল হয়ে গেছো? নিজের মা সম্পর্কে কেউ এই ধরনের কথা বলে? যতই অন্যায় করুক, বড় মা তোমার মা। তাকে আমার সামনে ছোট করতে পারো না তুমি। সে আমার সঙ্গে যেমন আচরণ করুক না কেন, তোমাদেরকে সে আর 5টা মায়ের মতোই ভালোবাসে। তোমাদেরকে সুখী দেখতে চায় সে, আর সেজন্যই সবসময় চাইতো তোমাকে ভালো পরিবার দেখে বিয়ে করাবে। এতটুকু চাওয়া কি অন্যায়? নিহান কপাল কুঁচকে তাকালো দৃষ্টির দিকে। এই মুহূর্তে দৃষ্টিকে থার্টিয়ে একটা থাপ্পড় মারতে পারলে ওর ভালো লাগতো। দৃষ্টির কথাগুলো ওর শরীরে কাটার মতো বিচ্ছে। আর একটাও কথা বললে ঠাপড়িয়ে তোর দাঁত খুলে ফেলবো আমি। কোন পরিস্থিতিতে আমি তোর আদরের বড় মার উপরে রেগে গেছি সেটার ধারণা তোর আছে? আমি এখানে তোর সঙ্গে আলোচনা করছি, তুই আমার স্ত্রী, তোর সঙ্গে ভালো মন্দ আলোচনা করতেই পারি, তাই বলে তোর সামনে তাকে আমি ছোট করলাম? 3 দিন ধরে তার কান্না কাটি দেখে তাকে সাধু ধরে নিয়েছিস? এগুলো তার অভিনয়। তোর বড় মাকে আমার থেকে ভালো কেউ চেনে না। দাদা দাদির সঙ্গে তার করা আচরণগুলো আমি ভুলে যাইনি। মা হিসাবে সে আমাকে ভালো পরিবারে বিয়ে করাতে চেয়েছে, ঠিক আছে। তুই এবার আমাকে বল, তোর পরিবার কি খারাপ? তোর আর আমার পরিবার এক, বংশ এক, তবে কেন তোর প্রতি তার এত ক্ষোভ? শোন দৃষ্টি, আমার আম্মু সবসময় টাকাওয়ালা পরিবারে বিয়ে দিতে চেয়েছে। ভালো কোনো পরিবারের মেয়েকে সে পুত্রবধূ হিসাবে চায়নি। সে শুধু ধনীর দুলালি খুঁজেছে। আমার সুখ তার কাছে মুখ্য বিষয় ছিল না। সে আমাকে ধনী পরিবারে বিয়ে করিয়ে তার সোসাইটি মেনটেন করতে চেয়েছিল। তাই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না। তবে কি তুমি কোনোদিনই বড় মাকে ক্ষমা করবে না? নিহানের ধমক খেয়ে মিনমিন করে জিজ্ঞেস করলো দৃষ্টি। সেটা ভবিষ্যতে বলে দেবে। এবার গিয়ে ব্যাগ গুছিয়ে নে, কালকে ওই ফ্ল্যাটে চলে যাস। মামিরা কে কে যাবে জানিস? যেতেই হবে ওই ফ্ল্যাটে, না গেলে হয় না? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো দৃষ্টি। তোর মন চাইলে এখানেও থাকতে পারিস, আবার শ্বশুর বাড়িতে গিয়েও থাকতে পারিস, আমি বাধা দিব না। তবে আমি ওই ফ্ল্যাটেই উঠবো, এমন সেখানেই থাকবো।
ভবিষ্যতে এখানে কিংবা তোর শ্বশুর বাড়িতে আমি ভুলেও যাব না। স্বামী ছাড়াই তোকে সংসার করতে হবে। কঠোর গলায় বলল নিহান।